আজকে সবথেকে বেশি সমস্যা নীলাঞ্জনদের হচ্ছে। আজকের গেস্ট নীলাঞ্জন। এখন কালকে যিনি মমতাপন্থী ছিলেন, আজকে হঠাৎ করে রাত পেরোতে পেরোতে উনি যদি বিরোধী দলনেতার ঘরে তার ঘরে যান বা তার সঙ্গে মিটিং বৈঠক করেন, কি করবে আর কি বলবে, কিছু করার নেই, আমি বুঝি। তাই আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের বিরোধীদের সঙ্গে বৈঠক বা বিরোধী নেতার ঘরে যাওয়া বা আলোচনা আমি আজকের প্রসঙ্গে আনবো না, যাতে আমার গেস্টের বিপত্তি আরও না বাড়ে। তবে একটা জায়গায় আমার মন খানিকটা খচখচ করছে। রবীন্দ্রনাথ একটা জায়গায় তার লেখাতে আমি পড়েছি, উনি বলতেন যে একটা কাঁকর কাঁকর ভর্তি রাস্তায় তুমি জুতো পরে হেঁটে যাও, কোনো অসুবিধে নেই, কিন্তু জুতোর মধ্যে যদি একটা কাঁকর থেকে যায় তাহলে তোমার জন্য 10 ফুট হাঁটাটাও খুব কষ্টকর বিষয়। আসলে জীবন দর্শন তো একটা অন্য কথা। আমি এত 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 জটিলতায় যাব না, বরঞ্চ কোথাও গিয়ে আমার যেন মনে খচখচ করছে ওই কাঁকরটার মতো। সেটা হচ্ছে যে সেবাশ্রয় নিয়ে আলোচনা যখন একটু উঠছে, গরম হচ্ছে, একটু তাপছে সেবাশ্রয় ইস্যুটা, ঠিক সেই সময়ে চন্দ্রিমা অব্যাহতি নিলেন কেন? সব কিছু ছেড়ে দিলেন কেন চন্দ্রিমা? উনি তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তাই না? এটা একটা বড় প্রশ্ন। এখন নীলাঞ্জন বলতে পারে, তাহলে দেবাশিস দা এটা তো কনফার্ম হলো যে সেফ জোনে উনি চলে গেছেন। এটাও একটা বড় প্রশ্ন, যার উত্তর আজকে আমাদের এই প্যানেলে উপস্থিত আমার বিজেপির গেস্ট সুকান্তকে দিতে হবে। কিন্তু যে অভিযোগগুলো সেবাশ্রয় নিয়ে আসছে, এটা ভয়াবহ। সেবাশ্রয় নিয়ে বারবার করে এর সঙ্গে রাজনীতির রং আছে বলে যে গৌরবরা বারবার করে চিৎকার করেছে, আজকে গৌরব এখন তথ্য সংগ্রহ করছে, যদিও ওর মাথায় একটা এনসাইক্লোপিডিয়া, সমস্ত রকম তথ্যের ভাণ্ডার, গৌরব সেটা ব্যাখ্যা করবেন। স্থানীয় মানুষ কি বলছেন জানেন? যে এই চিকিৎসার নামে নিছক এটা রাজনীতির খেলা ছিল, রাজনৈতিক খেলা। এখন ব্যাপার হচ্ছে সেবাশ্রয় নিয়ে বলতে গেলে যিনি সেবাশ্রয়ের কৃতিত্ব সব থেকে বেশি নিতেন, তিনি কে? ডায়মন্ড হারবার মডেলের প্রবক্তা, তৃণমূল কংগ্রেসের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো নিতেন। এখন আজ যখন সেবাশ্রয় প্রশ্নের মুখে, তাহলে তার দায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, তাই তো? কিন্তু আজকে যদি আবার নীলাঞ্জনের বিপদ এবং বিপত্তি, কেন বলুন দেখি? কারণ কালকে তৃণমূল ভবন নিয়ে যে গন্ডগোল হলো, তাতে কালীঘাটপন্থী তৃণমূলের সোশ্যাল সাইবার সেল বা আরও যারা রয়েছেন, তারা একটা পোস্টার বাইরে টাঙিয়েছেন। সেই পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই দাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বড় করে আঁকা, এবং তার সামনে দাঁড়িয়ে তৃণমূলের সাইবার সেলের, আমি দেখছিলাম অনেক রাত পর্যন্ত উপাসনারা চিৎকার করে বলছেন যে এটাই হচ্ছে আমাদের তৃণমূল, এটাই হচ্ছে ন্যায্য তৃণমূল। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গাকে এখন ওই কালীঘাটপন্থী ন্যায্য তৃণমূল যারা বলছেন তাদের মধ্যেও নেই, পোস্টার ওনার মুখ নেই ভাই। কিন্তু সেবাশ্রয়ের আজকে আপনাদের দেখাবো, আমি অনেক তথ্য আজকে সারাদিন রিপোর্টারদের সঙ্গে কথা বলে কালেক্ট করেছি। সেবাশ্রয়ের একটা ফাইল তৈরি হতো, সেই সেবাশ্রয়ের ফাইলে, মার্জনা করবেন, সেবাশ্রয়ের ফাইলের ওপরে একটা ফাইল, তার মধ্যে সমস্ত প্রেসক্রিপশন থাকবে, তার উপরে বিরাট বিরাট করে রাজনৈতিক ছবি ছাপা দেওয়া, তার মধ্যে খুব বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, আর তার নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন ছবিটা, গ্রেট গ্রেট জব। আমার কলিগরা তারা দেখাচ্ছেন ছবি, সেই ফাইলের ছবি আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার সামনেটা একবার দেখাই, দেখুন এখানে যদি একটু ফ্রিজ করা যায়, দেখুন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, হাত জোড় করে সেবাশ্রয়ের প্রণেতা, স্রষ্টা, ভোটের প্রচারও দাবি করেছিলেন, আর তার পাশে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অভিষেকের মুখটা কালকের ব্যানারে নেই। যারা কালীঘাটপন্থী তৃণমূল বলছেন, তারা অনেক কষ্ট করে বলছেন দু একজন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ম্যাক্সিমাম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, দু একজন মুখ ফসকে বলে বলে তো অভ্যাস এতদিন দিনে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব, এটা না বললে শুনেছি নাকি দলের সদস্যপদ ছাড়তে হবে, এরকম ব্যাপার ছিল। এখন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ নেই, অনেকে মুখ ফসকে দু একবার বলে ফেলছেন। ওরা তো খুব প্রফেশনাল নয়, মন দিয়ে দলটা করছেন, ব্যাস। আমি তাদের সাপোর্ট করি, ইয়াং জেনারেশন যারা কালকে ছিলেন, প্রত্যেকে খুব এনথুয়াজিস্টিক্যালি বলছেন। আজ আপনাদের সামনে তুলে আনবো একটা ভয়াবহ ক্লিপিংস, যেখানে আমাদের প্রতিনিধি মফিজুল অন ফিল্ড রিপোর্ট করেছেন।
তাতে প্রাক্তন তৃণমূলের অঞ্চল, ওই গ্রামাঞ্চলের যে অঞ্চল সভাপতি, তিনি কি বলছেন, রুগীরা কি বলছেন, খানিকটা আপনাদের দেখায়, না হলে সেবাশ্রয় নিয়ে বলে বুঝিয়ে মজা পাবেন না আপনারা। কি ছিল তৃণমূলের এই প্রকল্প? ডায়মন্ড হারবার মডেলের এক অন্যতম হীরককণা সেবাশ্রয়। অভিষেক তো বলেছিলেন যে ভোটে জিতে এসে আবার জেলায় জেলায় সেবাশ্রয় হবে, জেলায় জেলায় হবে সেবাশ্রয়। অভিষেক বলেছিলেন, সেই ফুটেজ আছে আমাদের কাছে, ভোটের আগে প্রচারে বেরিয়ে বলেছিলেন এবার সেবাশ্রয়কে গুরুত্ব দেওয়া হবে। কি অভিযোগ আসছে, অভিজিৎ দাস ববি কি বলছেন, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে স্থানীয় মানুষেরা কি বলছেন, যারা একটা সময় সেবাশ্রয়ে গিয়েছেন, তার সুবিধা নিয়েছেন, বারবার করে যাওয়ার কথা বলেছেন, তারা আজকে কি বলছেন। আসুন মফিজুলের সেই অংশ, ভিডিওটা বেশ বড়, বাট খানিকটা আমি দেখাবো, কিন্তু তার আগে চট করে পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানকে আরও বেশি আলোকিত করবার জন্য আমাদের স্টুডিওতে এসছেন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, সুকান্তকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সুকান্ত সাহা। নীলাঞ্জন দাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। নীলাঞ্জন আজকে আমাদের সঙ্গে রয়েছেন। নীলাঞ্জন না আসলে আমার মনে হয় মানে রামধনু রঙের 4-5টা রঙই নেই। গৌরব মজুমদার, আমার ভাতৃপ্রতিম গৌরবকে আমি স্বাগত জানাই। বহুবার গৌরবেরা কিন্তু ডায়মন্ড হারবার মডেল নিয়ে কথা বলে, পুরনো যদি হাল্লাবোলের ক্লিপস আপনাদের কাছে থাকে দেখতে পাবেন। আজকে গৌরব রয়েছেন আমাদের সঙ্গে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। মানে যখন আমি নামটা দেখি ঝন্টু বড়াই, তখন আমার মনে হয় যে আমার আর কার্যত কিছু বলার থাকলো না, পুরো ব্যাখ্যাটাই ঝন্টুদা লাস্টে করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আসুন মফিজুল কি আজকে ভিডিও তুলে এনেছে একটু দেখাই, তাহলে বলতে সুবিধা হবে। হয়তো এই ভিডিওর মাঝখানে আমরা পজ করতে পারি, বাট শুরু থেকে খানিকটা দেখাই, দেখবো। তা সার্বিকভাবে মানুষকে শারীরিকভাবে আরও বিপদের দিকে ঠেলে দিয়ে সেবাশ্রয় নামে রাজনৈতিক প্রচার করতে, মানে প্রচারটাই মূল উদ্দেশ্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক কথায় সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত বাঁকড়াহাট অঞ্চলে সবথেকে বড় সেবাশ্রয় শিবির করা হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে ডাক্তার দেখাতে গিয়েছিলেন একজন মানুষ, তিনি আমার সঙ্গে রয়েছেন, তপন দিগাঙ্গী। আপনি ওই ক্যাম্পে ডাক্তার দেখাতে গেছিলেন, কি সমস্যা নিয়ে গেছিলেন এবং তারপর আপনার অভিজ্ঞতা কি, ডাক্তার দেখিয়ে কি হলো? আমার কোনো ডাক্তার দেখেছিলাম, আমি ওষুধপত্র খেয়েছিলাম, আমার এখন কোনো মানে ঠিক ওটা হয়নি। কি সমস্যা নিয়ে গেছিলেন? আমি কোমরের ব্যথার সমস্যা? কোমরটা ব্যথা, পায়ে যন্ত্রণা, শিরা টান। এগুলো কি উন্নতি হচ্ছে নাকি আবার আরো খারাপ হয়ে গেছে? না, উন্নতি আমার হয়নি, যে জেনু ছিল সেই একই আছে। কোনো রকম চিকিৎসায় তার শারীরিক কোনো উন্নতি হয়নি এমনটা তিনি বলছেন। তাকে কি কি ওষুধ দেওয়া হয়েছিল তুমি দেখো এখানে, এই যে সমস্ত ওষুধ আমরা দেখতে পাচ্ছি যেটা সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া হয়েছিল। বিভিন্ন ধরনের ট্যাবলেট দেখতে পাচ্ছি আমরা, সেখানে গ্যাসের ট্যাবলেট থেকে শুরু করে যন্ত্রণার ট্যাবলেটে ভর্তি, এবং ক্যাপসুল, একটা মলম, এরকম ক্যালসিয়াম ট্যাবলেট, এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাবলেট বা ওষুধ, খাওয়ার ওষুধ, সেটা কিন্তু দেওয়া হয়েছিল পাতার পর পাতা। এখানে কিন্তু ওষুধ দেওয়া হয়েছে। তার যে প্রেসক্রিপশন সেটা দেখো এখানে পাশেই রয়েছে। এখানে চিকিৎসকের কোনো নাম নেই, কোন চিকিৎসক এই মানে রোগীর ট্রিটমেন্ট করছেন তার নাম নেই, তার রেজিস্ট্রেশন তো দূরের কথা, এমনকি কবে তিনি এই প্রেসক্রিপশন করছেন তার কোনো ডেট বা তারিখ বা সময় সেটা কোনো কিছু উল্লেখ করা নেই। একটা ফোল্ডার বানানো হয়েছিল, দেখতে পাচ্ছ যে সেবাশ্রয়ের এই ফোল্ডার, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক ক্যাম্পের ছবি দিয়ে একটা ফোল্ডার এখানে কিন্তু রয়েছে, এবং তৃণমূলের লোগো রয়েছে। আমি যেটা তোমাকে প্রথমেই বলছিলাম যে সেবাশ্রয়ের মধ্য দিয়ে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক প্রচার। সেটাই কিন্তু এই প্রেসক্রিপশনের ফোল্ডারেও সেটা উল্লেখ করা রয়েছে। এইভাবে দেখো একটার পর একটা প্রেসক্রিপশন, যেখানে কিন্তু শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর তেমন কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বর্ষবরণের ক্যালেন্ডার, এইসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের মধ্যে সব থেকে বেশি জায়গা করে রয়েছে। এবং তাকে চিকিৎসার কোমরে এবং পায়ে শিরা টান যে সমস্যা নিয়ে গেছিল তার জন্য এত রকম ওষুধ দেওয়া হয়েছে বটে, কিন্তু সেই ওষুধগুলোতে খেয়ে কোনো রকমভাবে শারীরিক তার লাভ বা তার কোনো উপলব্ধি হয়নি। আমার সঙ্গে রয়েছেন এই অঞ্চলে বাঁকড়াহাট, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়াহাট অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অরূপ পাল, অপূর্ব পাল। অপূর্ববাবু, আপনার অঞ্চলেই সব থেকে বড় একটা সেবাশ্রয় হয়েছিল, সেখানে ডাক্তার দেখিয়ে একজন রোগী, তার কোনো রকম উন্নতি হয়নি, প্রচুর ওষুধ, প্রেসক্রিপশন সব দেখলাম। এই যে আপনার অঞ্চলে সেবাশ্রয়, এখানে কি হতো, কি অ্যাকচুয়ালি হতো, আপনি কি দেখেন? শুনুন, এই সেবাশ্রয় নামে এটা রাজনীতি একটা প্রপাগান্ডা, এবং কোনো রকম
যত রকম জালিয়াতি, ওষুধ থেকে আরম্ভ করে কোনো প্রেসক্রিপশন থেকে আরম্ভ করে সব কিছু জালিয়াতি করেছে। এই জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষরা তারা কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছে এবং তাদের কোনো রকম কোনো কাজ হয়। এভাবে আমাকে অনেকেই করেছে, কিন্তু এই রকম একটা দুর্নীতি এই সেবাশ্রয়ের মধ্যে দিয়ে এখানে শুধু তাই নয়, দুর্নীতিটা হয়েছে এমন জায়গায় যে এখানে যে প্যান্ডেল করেছিলেন নবকুমার বেতাল, যিনি প্যান্ডেলের অর্ডার দিয়েছিলেন, সেই প্যান্ডেলের লোক তার 5 লক্ষ টাকা তাকে টাকা দেয়নি। আমাদের কাছে বারবার অভিযোগ করার পরেও আমরা তখন বাধ্য হয়ে তিনি কেস করেছেন এবং লাস্ট পর্যন্ত আমাদের এখানকার যিনি বিজেপির যিনি আছেন অভিজিৎ দাস, তার কাছে গিয়ে শরণাপন্ন হয়েছে এবং একটা কেস রুজু হয়েছে। কেসটা কবে হয়েছে, মানে সরকার বদলের পর কেস? সরকার বদলের পর কেস করেছে। তার আগে কেস করার মতো ক্ষমতা হচ্ছে তো ভয় দেখাতো, গেঁদা কেস দেবো, অমুক দেবো, তমুক দেবো, তোমার ব্যবসা তুলে দেবো, এইভাবে নানা রকমভাবে তাদেরকে একটা বিভ্রান্ত মধ্যে ফেলেছে এবং তাদেরকে ভয় দেখানো হতো। এইটা হচ্ছে এই বর্তমান তৃণমূল সরকার যিনি যে চলে গেছে সেই সরকারের এটা হচ্ছে তার নীতি। আপনিও তো সেই দলই করতেন, যখন আপনি করতেন মানে আপনি তো সেই দলেরই নেতা। দেখুন, এই যে তৃণমূলের অঞ্চল সভাপতি, তিনি বলছেন ডেকোরেটরের টাকা না দেওয়া, রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য স্বাস্থ্যের নামে, মানে এরকম অভিযোগ এসছে যে যারা অ্যাপ্রন পরে চিকিৎসা করতো তারা আদতে চিকিৎসকই নন, না আছে তার রেজিস্ট্রেশন নাম্বার, না আছে তার ডেট, না আছে তাদের নাম, শুধুমাত্র সারসম্বল বলতে সেবাশ্রয়ের লোগো ছাপা, মমতার অভিষেকের ছবি ছাড়া কিচ্ছু নেই। এবং এই অভিযোগও আসছে, আমি জানি না এই অভিযোগ কতটা সত্যি, আগামী দিনে আসবে, যে লিঙ্গ নির্ধারণের মতো অপরাধ আপনারা দেখবেন নার্সিংহোম বা যেখানে মেটার্নিটি ওয়ার্ড থাকে তার উপরে লেখাই থাকে যে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। এটা লেখা থাকে। সেখানে নাকি ইউএসজি মেশিনের ইনস্টলেশন করে অবৈধভাবে লিঙ্গ নির্ধারণ করা হতো। পরিষ্কার করে দিই যে গর্ভজাত সন্তান ছেলে না মেয়ে সেটা বোঝার চেষ্টা করা হতো আগে, যেটা আইনত অপরাধ, সেই কাজ করা হতো। আর কি অভিযোগ করা হচ্ছে, যারা ডাক্তার তারা কেউ ডাক্তার নন, তারা প্রত্যেকে ইন্টার্ন ইত্যাদি, মানে অথবা দেখা যাচ্ছে তারা, একজন তো আজকে বলছিলেন যে তারা হচ্ছে ওই ওষুধের দোকানে তারা প্রেসক্রিপশন দেখেন এবং ওষুধ দেন, এই সমস্ত ডিসপেন্সারিতে তারা কাজ করেন, এই ধরনের মানুষেরা ছিলেন। এবার আসবো আলোচনায়, আমি এক এক করে যাব সবার কাছে। নীলাঞ্জন, এই যে ভয়াবহ যে অভিযোগ আসছে এবং তার পরপরই আমরা দেখতে পেলাম ওষুধের ক্ষেত্রে ভুয়ো ওষুধ, ট্রিটমেন্টের নামে প্রতারণা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আজকে অব্যাহতি, মানে দলের সভাপতি পদ সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে উনি বেরিয়ে আসলেন। কি বলবে টোটাল ঘটনাটায়? দেখুন, প্রাক্তন অভিষেকের দায় অস্বীকার করতে পারেন কি মনে হয় তোমার? না, এই যে অভিযোগগুলো উঠছে সেই একটাও অভিযোগ কিন্তু এখনো প্রমাণিত নয়। এবং আপনি শেষ যেটা দিয়ে করলেন ওটা দিয়েই শুরু করি। সেক্স ডিটারমিনেশনের যে ব্যাপারটা আপনি বললেন, আমি গতকাল আপনাদের প্যানেলে যখন ছিলাম তখন এই অভিজিৎ ববি বাবু উনি কিন্তু এসেছিলেন এবং তিনি বলছিলেন যে ইউএসজি মেশিন, পোর্টেবল মেশিন ট্রান্সফার করা হচ্ছিল এখান থেকে ওখানে, তো সেটা দিয়ে তার মনে হচ্ছে। তো এই অনেক কটা জিনিসই মনে হওয়ার ভিত্তিতে উনি বলেছেন যে হোমিওপ্যাথি প্রেসক্রিপশনগুলো তো দেখলে এরকম প্রেসক্রিপশন হয় না, প্রেসক্রিপশন কিচ্ছু নেই, না আছে ডাক্তারের নাম, না আছে ডেট, সেটা নিশ্চয়ই ভুল। এবং সেই জিনিসগুলো এগুলো তো এটাকে রিড্রেসাল করার প্রপার জায়গা তো মেডিকেল কাউন্সিল, বা যদি সে হোমিওপ্যাথিক ডাক্তার হয় তাহলে হোমিওপ্যাথিক কাউন্সিল, তো সেখানে এই জিনিসটা দেখার বিষয় এক। এছাড়া যে বিষয়গুলো বলা হচ্ছে, আর হোমিওপ্যাথরা কিন্তু অন্তত 12টা অ্যালোপ্যাথিক মেডিসিন, মডার্ন মেডিসিন তারা কিন্তু প্রেসক্রাইব করতে পারেন। আর আপনি যেটা বলছেন সেখানে কিছু ফার্মাসিস্ট ছিল, এগুলো তো থাকবেই। একটা এত বড় শিবির হচ্ছে যখন সেখানে ফার্মাসিস্ট ছিল না, ফার্মাসিস্টরাই দেখছে, না দেখছে, এটা অভিযোগ। ডাক্তার নেই, অভিযোগটার তো কোনো মানে এই অভিযোগটা না, ডাক্তার শূন্য এটা তো আমি বিশ্বাস করব না। আজকের দিনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর আশেপাশে যে ডাক্তারদের দেখা যায়, আমি তাদের নাম বলে বিব্রত করব না, সেই সমস্ত ডাক্তাররা ছুটে গেছিলেন ডায়মন্ড হারবারে। সেই ডায়মন্ড হারবারে কি ওটা যেন না কাউকে নিয়ে যাওয়া হয়নি, সব ছুটেই গেছিলেন যেন কোনো তীর্থক্ষেত্রে যাচ্ছি, এইরকম ভাবে এই ডাক্তাররা গেছিলেন। হ্যাঁ, তো তারপরে আজকের দিনে তারা সবাই আর কি জামাটা পাল্টে আজকে বিজেপি। কিন্তু তোমার এই ফাইলটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ফোল্ডার, এটা এখানে একটা
এটা একটা ব্রোশিওর, না, কিন্তু এটা হ্যাঁ, ব্রোশিওরের brochure, মধ্যে যদি দেওয়া হয়, প্রেসক্রিপশনটা এটার মধ্যে দেওয়া হয়, এবং না, কিন্তু আমি মূল দেখছি লক্ষ্য তো প্রচার। অবশ্যই প্রচার, মূল লক্ষ্য তো অবশ্যই প্রচার, প্রচার। হ্যাঁ। কেন হবে না? এই জিনিসটা, এই সেবাশ্রয়ের এই যেই জনমুখী মানে যে পদক্ষেপ নিয়েছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু তার ইলেকশন জেতার আগেও নিয়েছিলেন, মানে 2024 সালেও হয়েছিল, এবং মানুষ উপকৃত হয়েছে বলে তাকে কিন্তু একটা বিপুল ম্যান্ডেট নিয়ে তাকে কিন্তু পুনর্নির্বাচিত করেছে 2024 সালে, অর্থাৎ 23-এও হয়েছিল, আবার লাস্ট বছরেও হয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ তাদের এই যে মানে যে জনসমর্থন, সেটা কিন্তু উত্তর বেড়েছে, সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবং অভিষেক ব্যানার্জি তিনি নিজেই বলেছেন যে আমার মানে মানুষ তো বলছে চিকিৎসা পায়নি, তুমি কোন থার্মোমিটার দিয়ে বুঝতে পারলে যে মানুষের মধ্যে জনসমর্থন না বাড়ছে? হলে এত মানুষ গেল কি করে? তাদেরকে কি কেউ মানে কান ধরে টেনে এনেছিল নাকি সেই আপনি আসুন শিবিরে? এই কথাগুলোর কোনো একদমই ভিত্তিহীন কথা, এগুলোর কোনো উত্তরই দেওয়া উচিত নয়। না, মানুষ যাবেন, এটা তো মানুষের অপরাধ নয়। আমি বুঝতে পারছি না তোমাকে, মানুষ একটা সেবাশ্রয় হবেন, সেখানে মানুষ যাবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে কোনো হেলথ ক্যাম্পেই তো হেলথ ক্যাম্পে লোক ডাকে, এমনকি আমি দেখেছি পাড়ায় রক্তদান শিবিরে ফ্রি চক্ষু পরীক্ষা হয়, সেখানেও বহু লোক যায়, সেটা তাদের অন্যায় নয়, কিন্তু সেখানে চিকিৎসা যে করছে উনি সে যদি বলছেন আমার চিকিৎসক না হয়, রোগটা সারেনি। এবার দেখুন, না রোগ তো নাই, রোগটা অনেক ক্ষেত্রে নাই সারতে পারে, সেরকম কোনো গ্যারান্টি থাকে না। তার যে প্রবলেম, তার যেটাতে তিনি সাফার করছেন, সেটা অ্যাড্রেস হয়েছে কিনা, সেটা হচ্ছে ব্যাপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে পদক্ষেপটা, এই যে একটা মানুষের জন্য করা একটা পদক্ষেপ, এবং এটা নির্বাচনে জয়ী হওয়ার পরে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি এতটা ম্যান্ডেট পেয়েছি, আমি বুঝতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে গেছিল যে কি করে মানুষকে এই ঋণ আমি পরিশোধ করব। তো সেই জায়গা থেকে তিনি এই কনসেপ্ট নিয়েছেন, এবং এটা অবশ্যই এটা তৃণমূল কংগ্রেসের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি প্রকল্প নিচ্ছেন, সেই জিনিসটা তিনি কেন প্রচার করবেন? যাকে তুমি এর মধ্যে তুমি এবং লাস্ট যেটা আমি বলবো, এই যে আমি দেখলাম একজন প্রাক্তন অঞ্চল সভাপতি, তিনি কথা বলছেন, মোস্ট প্রবাবলি তার নামটা অরূপ পাল। আমার বক্তব্য হচ্ছে নবকুমার বেতাল যদি তাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে না দিত, তাহলে এতগুলো কথা তার মুখে কিন্তু আমরা শুনতে পেতাম না। এটা আমাদের দলের দুর্ভাগ্য যে এই ধরনের মানুষ, এদের পদটাই সর্বস্ব, পদ পাওয়ার সেটাই সর্ব, মানে আলটিমেটলি তো এখন কয়েকজন, মানে 2-4 ছাড়া সবার কাছেই তো দেখছি পদ পাওয়ারই সম্ভব। সেটাই তো প্রবলেম। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন সেটা মাননীয় প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে যে কতগুলো, মানে শুভেন্দু অধিকারীকে আমরা শুনেছিলাম 35টা পদ দেওয়া হয়েছে, চন্দ্রিমা ভট্টাচার্যটা আমি গুণে শেষ করতে পারিনি, এতগুলো পদ তাকে দেওয়া হয়েছিল, এবং মানে কালকে অবধি তার মুখে কোনো কথা ছিল না। এইরকম একটা কঠিন পিরিয়ডে তিনি মিডিয়াকে একটা বাইট দিয়ে পর্যন্ত দলকে ডিফেন্ড করেননি। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করেন, তাকে এমন ভাবে বিশ্বাস করেন, এটাই আমাদের সব থেকে খারাপ লাগে। যাকে বিশ্বাস করছেন একদম মানে উজিয়ে পড়ে দিয়ে দিচ্ছেন, তাকে রাজ্য সভাপতি করে দিল, কথা বলতে পারে না। আজকে বলছে আমি বাজেট 1 ঘন্টা আগে দেখতাম। আরে বাজেট আপনি কিছু বোঝেন? একটা ডিফেন্ড করতে পেরেছেন? কে করে দিত এটা? মমতা ব্যানার্জি নিজে? পুরোটা অমিত মিত্র করতেন। অমিত মিত্র যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন। বেশ, চলো আমি সবার কাছে যাই এক এক করে। সুকান্ত, আচ্ছা একটা বিরতি নিই, তারপর সুকান্তর কাছে আসবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। সুকান্ত, নীলাঞ্জন যেটা বলছিলেন সেটা অত্যন্ত স্বাভাবিক, এবং তিনি এখনও বলছেন যে সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং যে কাজগুলো মানে লিঙ্গ নির্ধারণ বলো, নীলাঞ্জন বলছে এটা শুধুমাত্র অভিযোগ স্তরে রয়েছে। কিন্তু আজকে অভিজিৎ দাস ববি বলছেন আমার কাছে ডকুমেন্টস রয়েছে, এবং আমাদের প্রতিনিধির চোখে দেখা, এটা আমরা তো অভিযোগ করিনি, আমরা ঘটনাগুলো জাস্ট দেখালাম। সেখানে না আছে প্রেসক্রিপশনের মাথামুন্ডু, মানে একজন ডাক্তার যখন প্রেসক্রিপশনে গাদাখানেক ওষুধ লিখছেন, লোকটা ওষুধ কিনে খাচ্ছে, এরপর যদি তার কিছু খারাপ হয়, তাহলে কিন্তু সেখানে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, সেখানে মানে কাগজে লিখিতভাবে কেউ নেই। এগুলোকেও কোনো অপরাধ হিসাবে অন্ততপক্ষে নীলাঞ্জন এখন মানতে না রাখছে। দেখুন, উনি কি মানবেন না মানবেন, কারণ উনি যে পার্টিটাকে রিপ্রেজেন্ট করছেন সেটা একটা আমি রাজনৈতিক দল বলেই মনে করি না। মানে তারা একটা, দেখুন সিপিএমে যিনি রয়েছেন আমার সঙ্গে তারা আইডিওলজিক্যালি ডিফার করতে পারি, অবশ্যই ডিফার করি। কংগ্রেস আছে, ওরা একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাথে আমাদের মতাদর্শ না মিলবে, এটাই স্বাভাবিক। তিনি একটা মতাদর্শে বিশ্বাস করেন, কিন্তু তৃণমূল ইজ নাথিং বাট কি বলবো আর কি, এরকম আগামী দিনের ইতিহাস বইতে লেখা থাকবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পার্টি নয়, আমি বললাম ইচ্ছাকৃত, পার্টিটা ভুল, দেয়ার ওয়াজ এ গ্যাং নেমড তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হচ্ছে কতগুলো চোর, জোচ্চোর, মাতাল, বদমাশ, লুম্পেন, আরও যদি কিছু বিশেষণ থেকে থাকে, তাদের একটা সমষ্টি। কারণ বাংলা গানের একটা লাইন আছে যে এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়,
ওদের এই ব্যাপারটা হচ্ছে এভাবেও চুরি করা যায়, এভাবেও চুরি করা যায়। আপনি ভাবতে পারবেন যে চুরিটাকে কোন জায়গায় ওরা নিয়ে গেছে? গরু, কয়লা, পাথর, বালি সব কিছুর পরে আপনি কি কখনো দেখেছিলেন যে এইভাবে স্বাধীনতোত্তর পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো কি বলে চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে দোকান খুলে চাকরি বিক্রি করেছে? দোকান খুলে, সেটা মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, এবং তারা কনভিকশনের জায়গায় চলে আসবে। শুধুমাত্র অভিযোগ না, কনভিকশন হবে। দেখুন না কি হয় আস্তে আস্তে। এইভাবে সেই জায়গাটা থেকে মানুষের জীবন, যেখানে একটা মানুষ অসহায় প্রান্তিক মানুষ, যাদের হয়তো অভিষেক ব্যানার্জির মতো চোখের সামান্য একটু সমস্যা হলে আমেরিকার তিনি যেখানে মানে চোখ ফোক দেখাতে যান, মানে যেটা শুনেছি আর কি, গুগল ফুগল সার্চ করে যেটা দেখেছি, সেখানে নাকি আমেরিকার বড় বড় বিজনেসম্যান মানে শিল্পপতিরাও নাকি সেখানে যেতে পারেন না, এতটাই কস্টলি। মানে গুগল সার্চ করে, মানে আমাদের মতো সাধারণ মানুষকে গুগল সার্চ করে জানতে হয় আর কি, যে কোন হসপিটালে কত টাকা বাপরে বাপ খরচ। এই প্রান্তিক মানুষগুলোর তো দাদা কোথাও যাবার জায়গা নেই। তো তারা যখন সেবাশ্রয়ে বলুন আর যেখানেই বলুন, কারণ আমি নিজে ক্যাম্প করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য শিবির, সেখানে আমরা কি করেছি দাদা, 100-200 টাকা করে চাঁদা তুলেছি। আমরাও দেখেছি যে সেখানে ডক্টরের কি করা হয়, প্যাড ছাপিয়ে ডক্টরের নাম, রেজিস্ট্রেশন নাম্বার স্ট্যাম্প মেরে দিয়ে দেওয়া হয়, যে কোন ডক্টর দেখছেন, তার রেজিস্ট্রেশন নাম্বার কত, ঠিক আছে, পার্টিকুলার ডেট থাকে। এরা চুরিটাকে এমন জায়গায় নিয়ে এসছে, এবং এই মানুষগুলোর, আপনি যেটা বলছেন, আমি বলছি না কিন্তু আপনাদের প্রতিনিধি তুলে ধরলেন ওখানকার যে ভিকটিম, তার কণ্ঠস্বর, ঠিক আছে, যে এখানে যিনি লিখছেন আপনারা দেখালেন তো, যে তার কোনো নাম নেই, তার কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। মানে এরা টাকার জন্য মানুষের জীবনটাকেও দাঁওতে লাগাতে পারে। মানুষ মরে যাক, কোনো প্রবলেম নেই, মাল কামাতে হবে। কারণ কি বলুন তো, এই 2 টাকার মাল কামানো ছাড়া কোনো তৃণমূল নেতার মানে কোনো আদর্শ ছিল কখনো? বলতে পারবেন? ওই যে আপনি যেটা বললেন, মানে ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট অ্যান্ড ইউ হ্যাভ রাইটলি স্পোকেন দ্যাট, যে কোনো তৃণমূল নেতা যদি দিনের শেষে না বলতো যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় ওর সদস্যপদটাই চলে যেত, এবং টিভি ফিভি লাগানো থাকে শুনেছি। মানে আমি যেহেতু মিডিয়ার পার্ট, আমার অফিসে অনেকগুলো টিভি চ্যানেল লাগানো আছে, সমস্ত সময় চলতে থাকে, তো ওটা মনিটরিং হয়, যে দেখা হয় যে কে কতবার পিসিমণি দিদিমণির গুণকীর্তন করছেন, কে কতবার ভাইপোর গুণকীর্তন করছেন, না হলে ওর মানে সেই পোর্টফোলিওটা চলে যাবে। তো এরা কি বলুন তো, এদের সম্পর্কে আমরা আর ফোকাস করতে চাই না। এদের প্রত্যেককে আমি শুধু টিভি চ্যানেলের মধ্য দিয়ে শুধু বলছি না, এটা আমাদের সরকারের ঘোষিত অবস্থান। আমাদের সরকার, আরও ভালো করে বললে মানুষের সরকার চলছে, জনতার সরকার চলছে, প্রান্তিক মানুষের সরকার চলছে, অন্তজ মানুষের সরকার চলছে। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা এদের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, আপনি ভাবতে পারেন দাদা, আপনার এত বছরের জীবনে, সাংবাদিকতা জীবনে কোথায় হয়েছে কি নির্লজ্জের মতো বসে বসে কোথাও ডিফেন্ড করে? এই যে ঝোড়ো ঢালি গোসাবার বাচ্চাগুলোকে পণবন্দি করে মাদের ধর্ষণ করছে, এরপরে আপনি তৃণমূলের প্রতিনিধিকে নিয়ে আসবেন, তারা তাদের হয়েও ডিফেন্ড করবে। এদের না আছে কোনো লজ্জা, না আছে কোনো আত্মসম্মানবোধ, থাকলে মাথা নিচু করে থাকতো। এদের প্রত্যেককে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো, বিচারের মুখোমুখি করব। আমরা কোনো মব লিঞ্চিং এ বিশ্বাস করি না, আমরা আইনে বিশ্বাস করি। সেটা কত দ্রুত হয়, সেটা কত দ্রুত হয় সেটা হচ্ছে দেখার বিষয়, এবং সবার হয় কিনা সেটাও দেখার বিষয়। সুশান্ত, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। গৌরব প্লিজ। সেটা হচ্ছে যে এখানে তৃণমূলের প্রতিনিধি সেবাশ্রয় নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন, অনেক কথা বললেন। তিনি বললেন যে হোমিওপ্যাথিক ডাক্তার থাকতেই পারে, হোমিওপ্যাথিক ডাক্তার থাকলে অসুবিধার কিছু নেই, হোমিওপ্যাথিক ডাক্তাররা অ্যালোপ্যাথিকের 5টা ওষুধ লিখতে পারেন। কিন্তু আমি আপনাকে কয়েকটা সাবজেক্ট বলছি, যে সাবজেক্ট এই সেবাশ্রয়তে দেখা হতো। 1 নম্বর হচ্ছে কার্ডিওলজি, 2 নম্বর হচ্ছে নিউরোলজি, হেমাটোলজি, পেন ম্যানেজমেন্ট, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি। আচ্ছা আপনি বলুন তো, এই যে সাবজেক্টগুলো ওই সেবাশ্রয়ের ক্যাম্পে রাখা হয়েছিল, যে পেশেন্ট ওই ক্যাম্পে আসবে এই সাবজেক্টগুলোকে দেখানোর জন্য, এই সাবজেক্টগুলোতে কোন হোমিওপ্যাথিক ডাক্তার, কার কত বড় সাহস যে এই সাবজেক্টগুলোতে হচ্ছে যে তিনি দেখবেন? সেখানে অ্যালোপ্যাথিক ডাক্তার না থাকলে বা ভালো বিশেষজ্ঞ ডাক্তার না থাকলে তারা সাহস পাবেন সেখানে দেখাতে? আসলে এইগুলো হচ্ছে টাকা কামানোর, পয়সা কামানোর একটা পরিকল্পনা বা একটা প্রকল্প। এই যে আপনি দেখালেন না, প্যান্ডেলওয়ালা 10 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা পায়নি। আপনি যান পাড়ায় পাড়ায় দেখবেন, আপনি ঘুরে বেড়ান এখন পাড়ায় পাড়ায় দেখবেন তৃণমূল রক্তদান শিবির করেছে, তৃণমূল ওই কী সব বিলি করেছে, এই করেছে সেই করেছে। প্যান্ডেলওয়ালারা এখন তৃণমূলের নেতাদের লম্ফ নিয়ে খুঁজছে যে আমার টাকাটা দাও। আসলে এই
প্রকল্পগুলো বা এই অনুষ্ঠানগুলো হলে দেখবেন তৃণমূলের পাড়ার নেতাদের একটু জামা কাপড়ে একটু গায়ে গন্ধ টন্ধ দিয়ে পরের দিন থেকে বেরোনো শুরু হয়, তার কারণ ওইখান থেকে মাল কামানো হয়েছে। এই মাল কামানোর জন্য এই সব প্রকল্প। অভিষেক ব্যানার্জি চার্টার্ড বিমানে উঠবেন, অভিষেক ব্যানার্জি বিদেশে চোখ দেখাতে যাবেন, আর আমি আর আপনি পাড়ার বা এলাকার জেনারেল হসপিটালে গেলে আমাদেরকে হাতে সময় নিয়ে গিয়ে দেখে বসে তারপরে ডাক্তার থাকলে দেখবে, ডাক্তার না থাকলে আপনাকে চলে আসতে হবে। এই তো পশ্চিমবাংলার হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার মানে দফারফা করেছেন এই তৃণমূল কংগ্রেসের সরকার। এই যে ও বলছিল না তৃণমূলের যে এই প্রকল্পের জন্য নাকি মানুষ এত উপকার পেয়েছে তাই অভিষেক ব্যানার্জিকে 7 লক্ষ ভোটে জিতিয়েছে। কি অদ্ভুত যুক্তি যে উপকার পেয়েছে বলে 7 লক্ষ ভোটে জিতিয়ে দিয়েছে। মানে তারপরে আবার দেখা যাচ্ছে যে ইভিএম মেশিনে কালো ট্যাগ দেওয়া, কোনো ইভিএম মেশিনে শুধু তৃণমূলের চিহ্ন আছে, বাকিরা কিছু নেই। এবং সব জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে যেখানে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আরেকজন বিখ্যাত ডাক্তার জাহাঙ্গীর খানকে দেখা যাচ্ছে। নিশ্চয়ই, শুধু জাহাঙ্গীর কেন, শাহজাহান আলী, জাহাঙ্গীর খান, আরো আপনি খুঁজলে পাবেন, আরো সব শওকত মোল্লা, আরো বিশিষ্ট ডাক্তাররা। এখন আবার কেউ কোনো ডাক্তার আবার সুকান্ত দাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তার আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, এইসব আছে, এইসব বিখ্যাত ডাক্তাররা আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ঘুরে বেড়ালেও পার পাবেন না কেউ। না পার পেলে ভালো, না পার পেলে সময় না পার পেলে ভালো, সময় বলবে বেশ, না পার পেলে ভালো। কিন্তু কথাটা হচ্ছে যে এত বড় যে স্ক্যাম, এত বড় যে দুর্নীতি আজকে যে রাজ্য জুড়ে হয়ে গেল, ও বলছিল না যে তৃণমূল কংগ্রেস এরা প্রকল্প বার করেছে যে এই প্রকল্পের জন্য মানুষের উপকার হবে, তার জন্য করেনি। আপনি দেখবেন এই সেবাশ্রয় প্রকল্প হয়েছিল 2020-তে যখন কোভিড হয়, 2019-এর শেষ থেকে 2020-তে কোভিড, সারা কোভিড জুড়ে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার একবারে কঙ্কালসার অবস্থা আমাদের কাছে উঠে এসেছিল। মানুষ অক্সিজেনের দৌড়চ্ছেন, ওষুধের জন্য দৌড়চ্ছেন, সিলিন্ডারের জন্য বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন। সেখানে দাঁড়িয়ে এই স্বাস্থ্য ব্যবস্থাকে কঙ্কালসার অবস্থাকে ঢাকবার জন্য এই সেবাশ্রয় হচ্ছে যে নামক একটা দুর্নীতিকে তখন লালিত পালিত করা হচ্ছে যে হয়েছিল। এই সেবাশ্রয় প্রকল্পে কারা এসেছিলেন, কারা এই সেবাশ্রয় প্রকল্পে, আমি দেখিয়ে দেব, আমি পোস্টার দেখিয়ে দেবো কোন কোন হসপিটাল, কোন কোন কি কে এসেছিল। আর সেই হসপিটাল এই কোভিডের সময় মানুষকে কত টাকা করে বিল করেছিলেন, আজকে আমি সব আমার কাছে এখানে আছে, আমি সব দেখিয়ে দিতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যেন বেঁচে না যায়, এই দুর্নীতিতে যুক্ত যারা তারা যেন পরবর্তীকালে কমলা জামা টামা পরে নিয়ে তারপর তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেল, এইসব যেন না হয়। সেটা সময় বলবে। তবে ওই মানে করোনার সময় সেবাশ্রয় পরবর্তীকালে প্রমোটেড হলো এবং এত বড় জায়গায় আসলো। আজকে গৌরব হয়তো বললো না, কিন্তু আমি এই একই প্রশ্ন আমি সুজন চক্রবর্তীকে করেছিলাম স্টুডিওতে আমাদের, যে সেবাশ্রয় এই জায়গায় চলে আসলো কিন্তু রেড ভলেন্টিয়ার সেই জায়গায় আসতে পারলো না কেন? বাঙালি কি তাহলে আত্মবিস্তৃত? উনি কি বলেছিলেন তার উত্তর আমাদের কাছে আছে। রেড ভলেন্টিয়ার সেই জায়গায় আসতে পারেনি কারণ রেড ভলেন্টিয়ার তার নিজের পকেটের পয়সা খরচা করে রেড ভলেন্টিয়ারের কাজ করেছিল। তাদের কথা মনে রেখেছে কিনা আত্মবিশ্বাস একদমই ঝন্টুদার কাছে আসে। ঝন্টুদা প্লিজ প্লিজ, আচ্ছা তুমি আর বলো না তোমার নেতা সোনারপুরে মার খাচ্ছে, তুমি সেখান থেকে পালিয়ে স্টুডিওতে চলে গেছিলে, তুমি আর এসব বড় বড় লেকচার মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও কথা আর তুলো না, ছেড়ে দাও কথা না জেনে শুনে কথা বলবেন না। আমি সব জেনেই বলছি, তোমার নেতা ডিম খাচ্ছে আর তুমি ওখান থেকে স্টুডিওতে চলে গেছিলে, সব বলো না। সেটা হয়তো মিডিয়া রিপ্রেজেন্টেশনের জন্য। আচ্ছা আমি আলোচনা হলে সত্যি মানা যায় না এগুলো। আমি ঝন্টুদার কাছে যাচ্ছি। ঝন্টুদা একটু আগে, আরে একটা মিনিট তোমাদের যা অবস্থা, গৌরব আস্তে, আমি যে হসপিটালে অভিষেক চোখ দেখান সুকান্ত উল্লেখ করলেন তার নাম হচ্ছে উইলমার আই ইনস্টিটিউট, জন হপকিন্স। এখন এই হসপিটালে সত্যি কথা আমেরিকার যারা কোটিপতি তারাই একমাত্র যান, বাদ বাকিদের যাওয়ার ক্ষমতা নেই, কারণ এখানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট যাকে বলে সেই ট্রিটমেন্ট হয়। আমি সেই প্রশ্নে আসছি না, কিন্তু তিনি যখন প্রমোট করছেন এখানে সেবাশ্রয়, যার বিরুদ্ধে এত অভিযোগ, ঝন্টুদা আসলে এর পেছনে রহস্যটা কি? দেখো, এই সেবাশ্রয় ডায়মন্ড হারবারে গড়ে উঠেছিল এটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে কঙ্কালসার অবস্থা সেটাকে প্রমাণ করার জন্য। দ্বিতীয়, সেবাশ্রয় একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার
প্যারালাল, এটা কি তুমি আমি সব স্বাভাবিক ফর্মে মেনে নিতে পারি? ঠিক। ধরো একজন বিধানসভার একটা লোকসভার সাংসদ, সে দলের সর্বোচ্চ নেতা হোক বা যাই হোক, তিনি সেবাশ্রয় করছেন এবং কোভিড পিরিয়ডে দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ যখন ভ্যাকসিন পাচ্ছে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্যোগে যে ভ্যাকসিনটা সাধারণ মানুষের কাছে খুব ফ্রিতে পাওয়ার কথা, সেই ভ্যাকসিন সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র থেকে দেবাশিস উঠে গেল, কিন্তু পাওয়া যাচ্ছে কোথায়? ডায়মন্ড হারবারের মডেলে, অর্থাৎ সেবাশ্রয়ে। এটা কিন্তু স্বাভাবিক নয়। তোমাকে দ্বিতীয়বার বলছি, দেখো গতকাল আমি ওখানকার অভিষেকের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন, অভিজিৎ দাস, ববি, হ্যাঁ। ববির সাথে আমি টিভি প্রোগ্রাম করছিলাম। ওর কাছে আমি এক ঝাঁক, একটা বেসরকারি চ্যানেলে এক ঝাঁক আমি বিভিন্ন ডকুমেন্টস দেখছিলাম দেবাশিস, চমকে যাবে। আল্ট্রাসাউন্ড, যে আল্ট্রাসাউন্ড ভারত সরকারের আইন এবং আন্তর্জাতিক আইন POPNDT আইন অনুযায়ী বাইরে নেওয়া যায় না। আল্ট্রাসাউন্ড মেশিনগুলো হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে সেক্স ডিটারমিনেশন হয়েছে সেবাশ্রয়ে। সেবাশ্রয়ে তোমার বিভিন্ন পরিমাণ, এই যে তোমার রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় ক্যান্সার যে ডিটেকশন, সেটা পর্যন্ত ওখানে হয়েছে, যেইটা প্রকাশ্যে করা যায় না। তোমাকে এখানে যেন কে বলছিল যে কতগুলো ওষুধ আয়ুর্বেদিক ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে। মেডিকেল সায়েন্সের নিয়ম অনুযায়ী হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি কিংবা আয়ুর্বেদের ডাক্তাররা রেকগনাইজ হলে তারা পারেন, কিন্তু মাথায় রাখতে হবে তারা কিন্তু মিক্সড মেথডে প্রেসক্রিপশন দিতে পারে না। অর্থাৎ যে রোগটা অ্যালোপ্যাথির, সেখানে হোমিওপ্যাথি বা তোমার আয়ুর্বেদিক ডাক্তার কোনোভাবেই প্রেসক্রিপশন দিতে পারে না, তিনি তার মতন করে তার সাবজেক্টটা দিতে পারেন। এটা আসলে সেবাশ্রয় দেবাশিস ছিল টাকা সাইফুন করার একটা ব্যবস্থা। তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে তোলেনি অনেকে, যে এমন অভিযোগ ওই সময় উঠেছিল এবং আমরা বারবার করেছিলাম যে এই সেবাশ্রয়ের মাধ্যমে দেখো টেস্ট আর এই যে ডায়াগনোসিস গুলো, সেগুলো কিন্তু সেবাশ্রয় করাতো না, সেগুলো বজবজের 3টি বেসরকারি নার্সিংহোম এখানে সেন্টারে পাঠানো হতো। এই নার্সিংহোম বা সেন্টারগুলো কোটি কোটি টাকা ডায়াগনোসিস গুলো করতেন। অর্থাৎ সার্বিকভাবে যে ইউনেস্কো বা হুয়ের টাকায় রাজ্য বিভিন্ন পাইলট প্রজেক্টগুলো নেওয়া নিত মোটা টাকার, সেগুলো কিন্তু সাইফুন হতো এই সেবাশ্রয়ের মাধ্যমে। সেবাশ্রয় একটা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতির মডেলে পরিণত হয়েছিল, যেটাকে একটু আগে তৃণমূলের নেতা বলছিলেন যে সেটা এমন একটা মডেল যেটাই নাকি অভিষেককে জিতিয়েছিল। আচ্ছা, অভিষেক যদি জিতেই থাকে তাহলে 8টা বুথে 99%-এর উপরে ভোট, 127টা বুথে 90%-এর উপরে ভোট এবং 526টা বুথে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় 75%-এর উপরে ভোট পায়? এটা কি স্বাভাবিক? 7.5 লক্ষ ভোটে জেতা কোনো একটি সাংসদের এটা কি স্বাভাবিক ভোটে জেতা? অধিকাংশ ফলতায় 90%-এর উপরে ভোট পেয়েছিল। আমরা যে ফলতার মডেলকে বলি সন্ত্রাস, এই এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বিধানসভায়। দেবাশিস, পুরো ডায়মন্ড হারবারের সেবাশ্রয়টা ছিল ডায়মন্ড হারবারের ভোট লুটের মেশিনের মতনই। মানে আপনি বলছেন মূলত সরকারি হাসপাতালের অপদার্থতা ঢাকবার জন্য একটা ব্যবস্থা, এবং যে ব্যবস্থায় রাজনৈতিক প্রচার ছিল বেশি, চিকিৎসা ছিল কম, এবং আপনি বলছেন একটা গুরুতর অভিযোগ যে টাকা সাইফন করার, মানে এই যে অবৈধ টাকা সেটাকে যাতে লুট করা যায় এর মাধ্যমে। প্যাথোলজিক্যাল সেন্টারের কথা একটা আপনি উল্লেখ করলেন, যে যেখানেই যা ডাক্তারবাবু লিখবেন কোনো একটা নির্দিষ্ট প্যাথোলজিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে সেখান থেকে টাকা লুট করা মানুষের থেকে। তো যাই হোক, আমি এই ব্যাপারটা আসবো, একটা বিরতি নেব। নিরঞ্জন, আমি আসবো। গৌরব, শুধু প্যাথোলজি নয়, প্রাইভেট নার্সিং হোমে রেফার করা হচ্ছে যে ওই নার্সিং হোমে আপনাকে যেতে হবে, ওই নার্সিং হোমে আপনি যান। মানে এটা সেবাশ্রয় থেকে হতো? হ্যাঁ, একদমই হতো। ওই শুধু প্যাথোলজির বিষয় আমি তো আপনাকে বলছি যে লিস্ট দেওয়া আছে যে কারা কারা কোন কোন হসপিটাল, কোন কোন নার্সিং হোম থেকে ডাক্তারবাবুরা আসবেন। আপনি বলুন তো কেন আসবেন? তার ভয়াবহ অভিযোগ আসছে। এরপর আসবো আরেকজন মহারাজের কথা, তিনি হচ্ছেন দেবরাজ। মহারাজ দেবরাজ উত্তর 24 পরগনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত এবং পুরো দায়িত্বে ছিল। কি কি বিষয়ে কোন কোন কাউন্সিলরের নাম উঠে আসছে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখাবো বিরতির পর ফিরে এসে। পুলিশ তদন্ত করছে, কি বেরোয় এই বিষয়ে অবশ্যই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু তদন্তটা করছে একেবারে পুলিশ, এবং রীতিমতো
একের পর এক সংযোগ পাচ্ছে এবং অভিযোগও জমা পড়ছে, যেগুলো গত সরকারের সময় কোনোটাই থানায় নথিবদ্ধ নেই, লিপিবদ্ধ নেই। অর্থাৎ পুলিশ দেবরাজের বিরুদ্ধে কোনো অভিযোগ জমা নেয়নি সেই অর্থে। সেখানে খুন আছে, তোলাবাজি আছে, থ্রেট আছে, অস্ত্র রাখা আছে, একাধিক আইন রয়েছে, একাধিক বিষয় রয়েছে, কাউন্সিলরদের নাম জড়াচ্ছে এক এক করে। কি রয়েছে সেটা দেখাবো আপনাদের বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আসুন আমরা সেই ছবিগুলো দেখাই যেখানে ওই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেখানে একের পর এক কাউন্সিলরের নাম দেবরাজের ঘটনায় জড়িত হচ্ছে। দেখুন, দেবরাজকে পুরো স্ক্রিনে দেখাই। দেবরাজকে জেরায় তথ্য 2015 সালে একটি কোম্পানি তৈরি করা হয়েছিল, যে কোম্পানির নাম কিন্তু ছিল হচ্ছে ডিওসি। এই কোম্পানির মালিক দেবরাজের বাবা তরুণ চক্রবর্তী। মনে করা হচ্ছে 1 লক্ষ টাকা মাত্র শেয়ার ক্যাপিটাল, যার মাধ্যমে কোটি কোটি টাকা সাইফন করবার অভিযোগ আসছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি যখন চালায় পুলিশ, সেখানে 5টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই অ্যাকাউন্টগুলো থেকে শেষ মুহূর্তে এখন কোনো টাকা নেই, কিন্তু এই টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এরকম অভিযোগ রয়েছে। মে মাসে ভোটের আগে 50 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে 5টা অ্যাকাউন্ট থেকে, 50 lakhs। মে মাসে ভোটের আগে 50 লক্ষ টাকা। কালো টাকার বিপুল পরিমাণে জমি কেনা হয়েছিল, সেই তথ্য পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 4 কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। সিটের নজরে দেবরাজ ঘনিষ্ঠ 30 জনের বেশি জনপ্রতিনিধি, যারা বিভিন্ন সময় এই টাকা তোলার কাজ করতেন। তারা কাউন্সিলর ছিলেন বা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি ছিলেন। বিধাননগর পুর নিগমের একাধিক কাউন্সিলর এই ক্ষেত্রে তাদের নাম রয়েছে। দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলর রয়েছেন এই তালিকায়। রাজারহাট নিউ টাউনের বেশ কিছু তৃণমূল নেতা এই তালিকায় রয়েছেন। এদেরকেও পুলিশ ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে এবং এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তাদের মাধ্যমে বেআইনি কাজ দেবরাজ করতেন। আসুন আমি চলে যাব ঝন্টুদার কাছে। ঝন্টুদা, এই যে দেবরাজ জমানা, মানে কার্যত উত্তর 24 পরগনার মহারাজ ছিল হচ্ছে এই দেবরাজ। এবার কিন্তু দেখা যাচ্ছে একের পর এক ফেক ট্রানজাকশন, মানে ট্রানজাকশনগুলো হয়তো ঠিক, কিন্তু 50 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে শুধুমাত্র লাস্ট মে মাসের মানে মে মাসের আগের 1-1.5 মাসের মধ্যে। ভাবা যায় না? দেবাশিস, মন দিয়ে শোনো। হ্যাঁ, আমরা এটা একটা প্যাটার্ন হিসেবে দেখি। কিরকম তুমি দেখো, অনুব্রত অ্যারেস্ট হয়েছিল, তারপরে বালু অ্যারেস্ট হলো। আমরা পরপর যখন এগুলো নিয়ে প্রোগ্রাম, ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাকা সাইফুনিং করেছিল, এগুলো যদি পাশাপাশি টেবিলে বসাও, তুমি দেখবে এগুলোর পিছনে একটা করে বান্ধবী এবং একটা করে শিল কোম্পানি। তুমি দেখো, অনুব্রত যখন অ্যারেস্ট হলেন, আমরা দেখলাম যে নন প্রফিটেবল চাল কারখানা এই এন্টায়ার বোলপুর এবং বর্ধমানে তিনি কিনেছেন। এবার প্রশ্ন হচ্ছে, চাল কারখানায় তো চাল ভাঙানোর ইয়েগুলো, কারখানাগুলো, সেগুলো তো প্রফিট মেকিং নয়। এগুলো কেন কিনতে হলো? কিংবা লিপস এন্ড বাউন্স, তুমি যার জল তুমি আজ অব্দি কোথাও খাওনি। কিংবা বালু যখন অ্যারেস্ট হলো, বালু এবং তার স্ত্রী এবং তার মেয়ের নামে 6টা সেল কোম্পানি, যে কোম্পানিগুলো স্বাধীন কোনো অস্তিত্ব নেই, অথচ কোম্পানিগুলো চলছে। কেন চলছে? এই যে সেল বা শিখণ্ডী কোম্পানি কখন খোলা হয়? যখন তোমার টাকাটাকে হোয়াইট করতে হবে, তোমাকে লোককে ঠকাতে হবে, এবং আয়কর ডিপার্টমেন্ট এবং কেন্দ্রের এজেন্সিগুলোকে তোমার চোখে ধুলো দিতে হবে। এই যে গুণধর দেবরাজ, যিনি জেলের থেকে বসে ভোটে জিতে মমতা ব্যানার্জি নেক নজরে এসেছিলেন, সুজিত বসুর মাধ্যমে অভিষেক ঘনিষ্ঠ হয়েছেন, এবং ওই তরলাতে তুমি যদি খেয়াল করো, এই গুণধর ভদ্রলোকটির একাধিক জমি দখলের অভিযোগ আছে। তুমি জানো, মিরিকে ওর নামে একটা পাহাড় কেনার অভিযোগ আছে। আচ্ছা, কত টাকা দেবাশিস, কত টাকা হলে পরে একটা পাহাড় কেনা যায়? তুমি আমাকে বলতে পারবে? অর্থাৎ এই যে সেল কোম্পানির আড়ালে তৃণমূল নেতারা টাকাটাকে সাইফুন করেছেন। অভিষেক লিপস এন্ড বাউন্সের কি ম্যানেজার পারসন, তার মানে তারই একটা অ্যাক্টিভ হ্যান্ড হচ্ছে দেবরাজ টাকা তোলার ক্ষেত্রে। না না না, এবার দ্বিতীয় হচ্ছে, আমি কেন বললাম কমন, অর্থাৎ এই যে কমন ভাবে তৃণমূল নেতা টাকাটা সাইফুন করেছে, এবার তার নেক্সট যে
পার্টটা তৈরি হয়, তাহলে কি এটা অর্গানাইজ ক্রাইম ছিল? তাহলে যদি অর্গানাইজ ক্রাইম হয়ে থাকে, এর পিছনে কি সরকারি ভাবে কোনো মদত ছিল? দেখো, সবগুলো দুর্নীতির মধ্যেই একটা কমন মিল হচ্ছে শেল কোম্পানি, টাকা সাইফুনিং, মানে সরকারের গণ্যমান্য কিছু মুখ, প্রশাসনিক মুখ এবং কাউন্সিলর উপর থেকে নিচ অব্দি। অর্থাৎ মমতা ব্যানার্জির কথা ধরলে পরে ওটা দেবরাজের ব্যক্তিগত, ওটা পার্থর ব্যক্তিগত, ওটা বালুর ব্যক্তিগত, এটা কিন্তু ব্যক্তিগত নয়, এটা একটা প্যাটার্ন। যে প্যাটার্নটা কিন্তু মোর অ্যান্ড লেস সব তৃণমূল নেতারা করেছে। ভুয়ো কোম্পানির আড়ালে টাকাকে লুকিয়েছে, সরকারি মদতে এই যে ব্রেন বিহাইন্ড দ্য করাপশন, এটা যে সরকারি মদত ছিল এবং এটা একদম পরিষ্কার হচ্ছে। বেশ, আমি সুকান্তর কাছে আসবো। সুকান্ত, আদতেও সম্ভব হবে এই এত কাউন্সিলর, এত জনপ্রতিনিধি, এদের সবাইকে অ্যারেস্ট করে অতি দ্রুত, যেটা আমরা গত এক দশকে দেখেছি, তদন্ত শুরু হয়েছে ঠিকই, কিন্তু তার রেজাল্ট সেই অর্থে এই রাজ্যের মানুষ কিন্তু পাননি। সেটা তুমি নিয়োগ দুর্নীতি বলো আর তুমি পুরো দুর্নীতি বলো, সবটাই একেবারে ঝেঁকে কোমর বেঁধে তদন্ত হচ্ছে, কিন্তু রেজাল্ট কি আসছে? দেখো, তুমি যদি রেজাল্টের ব্যাপারটা বলো, তাহলে তোমায় বুঝতে হবে যে সেই সময় কিন্তু আমাদের সঙ্গে রাজ্য সরকার কোঅপারেট করছিল না, এটা তোমায় বুঝতে হবে। কারণ নিয়োগ দুর্নীতির সময় এত আমরা ক্ষমতায় ছিলাম না, খুব স্বাভাবিকভাবেই আমাদের কোঅপারেট করছিল না। তো এখন যেটা হচ্ছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ব্রিগেডের মতো একটা জায়গা লাগবে জেল ফেল করতে গেলে। তো যাই হোক, একটু সময় লাগতে পারে, কারণ ম্যান পাওয়ার তো সীমিত, রাতারাতি তো সমস্ত কিছু সম্ভব নয়। ওভারনাইট তুমি যদি মনে করো এক্সপেক্ট করো চেঞ্জ হয়ে যাবে, নো। বাট আমরা কাউকে ছাড়বো না, এটা আমরা কমিটেড। আর এটা তোমাকে বলছিলাম গৌরব, তুমি যেটা বলছিলে যে যারা পাশে ঘুরছে তারা কেউ পার পাবে না, তোমরা কিন্তু ভাই তামান্নাকে বিচারটা দিতে পারোনি, সে তোমাদের পার্টি করতো, কিন্তু আমরা কিন্তু কখনো দেখিনি, আমরা কিন্তু কখনো দেখিনি, আমরা কিন্তু কখনো দেখিনি। কারণ দিনের শেষে তামান্না আমাদের বাচ্চা, আমাদের ঘরের মেয়ে। আমরা কিন্তু কোথাও দেখিনি যে ওই যে হাজবেন্ড ওয়াইফ মারা গেল, মার্ডার হলো, তোমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আই হ্যাড হাইয়েস্ট রেসপেক্ট, ছিল, কিন্তু তিনি যদি শুধুমাত্র প্রফেশনাল, আমি কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না, তোমাদের পার্টিকে রিপ্রেজেন্ট করছেন তাই আমি বলছি, তিনি যদি শুধুমাত্র একজন অ্যাডভোকেটের জায়গা থেকে, প্রফেশনালিজমের জায়গা থেকে, সে ঠিক আছে, চোর ডাকাত গুন্ডা বদমাস যাই আসুক, তাকে ভাই আমাকে বাঁচাতে হবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো সেই জায়গাটায় কিন্তু তিনি একবার এই দেবরাজ, এই করিতকর্মা ছেলে, তার হয়ে একবার লড়ছেন, আবার রাস্তায় দাঁড়িয়ে বলছেন দেবরাজকে জেলে ভরো, মানে আমরা ছুটি। মানে মজার বিষয় হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু আমার যদ্দূর মাথায় চোর ধরতেও বিকাশ, দেবরাজের হয়ে নিয়োগ দুর্নীতির মামলাতে উনি তো তার এগেনস্টেই ছিলেন, মানে নিয়োগ দুর্নীতির পক্ষে ছিলেন এবং দুর্নীতির হয়ে তিনি লড়াই করেছেন, দুর্নীতির বিরুদ্ধে। এক্স্যাক্টলি, এবং সেখানে তার আইনি লড়াইটা ছিল, এই দেবরাজ উত্তর 24 পরগনার দায়িত্ব ছিল, একদম। সেখানে বিকাশ বাবু কিন্তু এখন এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মামলার উকিল। আমি শেষ করব, তারপর গৌরব বলবে। গৌরব এটা বলবে, তুমি গৌরব খুব ব্যথিত হয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমবারাসড হবে, কারণ তুমি বলবে, আমি শুধু বলেছি, আমি নীলাঞ্জনকে এরপরে বলি, গৌরবের থেকে উত্তর নেব। আমি একটু শেষ করি। তামান্নার পরিবার দিনের শেষে এতদিন ছিল, তাদের এত বড় বড় অ্যাডভোকেট ছিল, সিপিএম এর কথা বলছি, সরকারটা কাটছিল তৃণমূল সরকার, তাদের বড় বড় অ্যাডভোকেট ছিল, বাচ্চাটিকে কিন্তু আইন বিচার পাইয়ে দিতে পারেনি। তাহলে সেই তো একই পুলিশ ছিল, একই অ্যাডমিনিস্ট্রেশন, আমরা তো চাঁদ থেকে মঙ্গল গ্রহ থেকে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ নিয়ে আসিনি, তাহলে তাদেরকে কিন্তু আমরা একটা খুব অল্প সময়ের মধ্যে 21 জনের নাম ছিল এফআইআর এ, 21 জনকে। পুলিশ মন্ত্রী তখন মমতা ব্যানার্জি ছিলেন, সেটা তো গৌরব কি, তুমি যে কারণের জন্য বিচার দিতে পারোনি, গৌরব সেই কারণের জন্য বিচার দিতে। লড়াইটা কোথায় ছিল? আর দেখো ছোট করে আমি নীলাঞ্জনের কাছে যাব। সংক্ষেপে বলছি, আসলে কি বলতো, এই দেবরাজ হচ্ছে বেশ করিতকর্মা ছেলে। তুমি যদি ওর উত্থানটা একটু দেখো, সেটা 2011 সালে ক্ষমতায় আসার আগে ওকে কেউ চিনতো না, এটা পাড়ার যাই হোক ফুটমস্তান ছিল। ও দোলা সেনকে পিসি বলতো, আর ওই পূর্ণেন্দু বসুকে জেঠু বলতো। দোলা সেনকে পিসি টিসি বলে ম্যানেজ করে দোলা সেনের মানে ওটাকে কি বলে রেকমেন্ডেশনে পূর্ণেন্দু বসুর ব্যাগ পাওয়ার চাকরিটা পেয়েছিল, ব্যাকপ্যাক বই তো যাই হোক পিএফিএ হয়েছিল। তারপর এই দেবরাজটা এত ক্ষমতাশালী হয়ে উঠলো, তারপর আবদার জানালো ভাই টিকিট দিতে হবে। টিকিট যখন তারা ডিনাই করলো, তখন কি করলো, সে কংগ্রেসে জয়েন করলো। কংগ্রেসে জয়েন করার পর জেলে থেকে 7 নম্বর ওয়ার্ডে দেখেছিল সেই সময় কি হিংসা হয়েছিল, ভিআইপির ওপরে বোমাবাজি, গুলি, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছিল। তো এটা দেখার পরে সে যখন জিতে গেল, তখন দেখলো বাহ, এ মালটা তো বেশ করিতকর্মা, একদম আমাদের পার্টির জন্য একদম যথাযোগ্য রত্নকে খুঁজে পাওয়া গেছে। করিতকর্মা ছেলে যে জেলে থেকে
রুলিং পার্টির এগেনস্টে জিতে আসতে পারে ওই সন্ত্রাসের আবহে, সে তো তৃণমূলের সম্পদ হবে, স্বাভাবিক ব্যাপার, সঙ্গে সঙ্গে লুফে নিল এবং অ্যাট দ্য সেম টাইম এটা বলছে পাহাড় কিনছে। তোমাদের অভিযোগ কত? মানে মোটামুটি তরুণ জ্যোতি তিওয়ারি তোমাদের বিধায়ক 1300 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন 1300 কোটি টাকার কথা বলেছে, তুমি ভাবতে পারো? মানে যেটুকু হিসাব পাওয়া গেছে, তরুণের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আপাতত বলছে যার ডকুমেন্টস আমার কাছে আছে 1300 কোটি টাকা দিয়ে ভাই আপাতত মোটামুটি মাঝারি মানে শিল্পপতি 1300 কোটি টাকা থাকে আর কি, বা তারও বেশি থাকতে পারে। আমি বলতে চাইছি যে পাহাড় কেনা যেগুলো একেবারে আমি একটু ক্লারিফিকেশনটা নীলাঞ্জনের থেকে নিয়ে নিই। যে কোথাও একটা সমুদ্র কিনেছে, ঠিক। আর এক মিনিট আর একটা লাইন আমাকে বলতে দাও। আমাকে একজন সাধারণ মানুষ জিজ্ঞেস করছিলেন, আমি ট্রেনে যাচ্ছিলাম, আমি নদিয়ার ছেলে, বলছে দাদা এই 50 কেজি সোনা নাকি ধরা পড়েছে সব্যসাচীর ব্যাপারে, কত দাম হতে পারে? একদম ভাই এটা তো গুগল খুলে বলতে হবে, এখন 50 কেজি সোনার দাম অঞ্জলি বলতে পারে, 50 কেজি সোনার বিল পাওয়া গেছে, গুগল খুলে ছাড়া বলা যাবে না। এ পাহাড় কিনেছে, সমুদ্র কিনেছে, কবে বলবে ভাই আমি তো ওই প্যাসিফিকে পুরো প্রশান্ত মহাসাগরটাই কিনে ফেলেছি। ভাগ্যিস সূর্য চন্দ্র বা মঙ্গল হ্যাঁ, কিনে ফেলেনি, এটা হচ্ছে বড় exactly, বিষয়। exactly. যাই হোক, নীলাঞ্জন প্লিজ ছোট্ট করে। দেখুন, দেবরাজ চক্রবর্তী কি অন্যায় করেছে কি করেছে সেটা আমার পক্ষে জানা উনি সম্ভব কিন্তু নয়। দল ছাড়েননি, এটা মাথায় রেখো। না, উনি কিন্তু রাজনীতি মমতাপন্থী ছেড়ে এখন। দিয়েছে। না আপনি জানেন না, ছেড়ে আপনাকে দিয়েছে? জানিয়ে দিই যে উনি এই 4 তারিখে হেরে যাওয়ার পরে তার স্ত্রী হেরে যাওয়ার পরেই তিনি ঘোষণা দিয়েছেন যে আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো সেই ব্যক্তির কোনো দায়িত্ব তৃণমূল কংগ্রেসে থাকতে পারে না, প্রথম কথা। কিন্তু তবুও আমি মানে উনি কোনো চিঠি লেখেনি, কোনো প্রাপ্তি স্বীকার নেই, মুখে বলেছে বলে ধরে নিচ্ছে ছেড়ে দিয়ে। মিডিয়াতে বলেছে, হয়ে যায়, মিডিয়াতে বলেছে। ওদের ওটা হয়ে যায়, মানে সবার ওটা বেশ, বেশ। মিডিয়াতে তিনি ছোট করে বলেছেন। গৌরবের কাছে না, আসবে আমি একটু, হ্যাঁ। একদমই ছোট করেই আমি বলছি যে এদেরকে যখন এখন সরকার যখন কিছু জানতে পারছে যে এরা এই অন্যায় করেছে, তো তাদের বিরুদ্ধে প্রপার অ্যাকশন হোক, এটা আমার ফার্স্ট বক্তব্য। এবং এই সেবাশ্রয়কে কেন্দ্র করেও আপনারা যে কথাগুলো বললেন, সেখানে আমার ছোট্ট বক্তব্য যে যারা সেবাশ্রয় ডাক্তার, মানে প্রসিদ্ধ ডাক্তার হিসেবে যারা উপস্থিত ছিলেন, তারা তারা কেন দায়িত্ব সবাই এখন কিন্তু তারা স্ব পদেই রয়েছেন এবং তারা মাননীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী তার আশেপাশে এই ডক্টরস ডেতে আমরা কিন্তু তাদের বেশ, সবাই গৌরব। এদের বিরুদ্ধে কি অ্যাকশন, এদের বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? ঠিক, এখনো তার নারদার মানে ফাইলই খুললো না। তার মানে তুমি চাইছো ওই ডাক্তাররাও জেলে যাক, অভিষেকও জেলে যাক? না, যে অন্যায় আচ্ছা। করেছে একটা ইনভেস্টিগেশন, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হয়ে যে জেলে যাওয়ার শিওর। গৌরব, সেটা হচ্ছে যে বিজেপির সুকান্ত দা যেটা বললেন যে তামান্নার বিচার, সুকান্ত দা আমি আপনাকে বলতে পারি যে তামান্নার বিচার পাওয়ার জন্য আমাদের পার্টির কর্মীরা, আমাদের নেতৃত্বরা যেভাবে যা করা উচিত, যা করা দরকার সবটা করেছেন। আপনার মুখ্যমন্ত্রী মানে আমারও মুখ্যমন্ত্রী, আমি ভোট দিয়ে থাকি না দিয়ে থাকি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী, তিনি যদি নিরপেক্ষ বিচার করে থাকেন এতে আমাদের কোনো আপত্তি নেই। এক 2 নম্বর হচ্ছে এইটা যেন না হয় যে ওখানে বিলকিস বানুর ধর্ষণকারীরা ছাড়া পাবেন আর এখানে আপনি এসে বলবেন যে আইন সবার জন্য সমান। এই দুটো জিনিস যেন না দেখতে হয় ভবিষ্যতে। আর বিচার এখনো হয়নি, জাস্ট যারা অপরাধী তারা ধরা পড়েছে, শুরু হয়েছে, সবাই মাত্র শুরু হয়েছে। 2 উষারানী দাস আর দেবু দাস, তার যে ছেলে দীপঙ্কর, সেই দীপঙ্কর একজন হাইকোর্টের আইনজীবী, তিনি যে আইনজীবীর কাছে আইন প্র্যাকটিস করেন তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করেছেন কি করেননি তার দীর্ঘ লিস্ট আছে, সেই নিয়ে নেই। কিন্তু আমি এইটুকুনি আপনাকে বলতে পারি অর্জুন সিং বা কৌস্তব বাগচি তারাও তাদের কেসের জন্য আমি বলিনি আপনার সময় নেই গেছিলেন। আর শেষ কথা এখানে বললো না যে ও দেবরাজের চুরির তদন্ত হোক, অমুক হোক তমুক হোক। স্নেহাশিস চক্রবর্তী ভোটে আনার পর আপনাদের মিডিয়াকে দেখে বলেছিলেন আমি রাজনীতি ছেড়ে দিলাম, আবার সেই তার পরবর্তীকালে উনি আবার একদম দিল্লিতে গেছে। বেশ, চলো আজকে এখানে শেষ করব। আমি ধন্যবাদ জানাবো গৌরবকে, নীলাঞ্জনকে, সুকান্তকে এবং ঝন্টুদাকে। প্লিজ আজকে শেষ করছি এখানে। আজকের এই অনুষ্ঠান চিৎকার চেঁচামেচি অবশ্যই থাকবে, তবে এটা ঠিক যে আর্লি ইনভেস্টিগেশনে এতটা প্রেডিক্ট করা যায় না। দেখা যাক রাজ্য প্রশাসন কি করে, অপরাধের সত্যি সমাপ্তি করা সম্ভব হয় কিনা। নমস্কার।